ফিউচার জাহাজের ক্যাপ্টেন হিসেবে ক্যাটলেয়া ফ্র্যাঙ্ক লি নামের এই ফার্স্ট মেটের ভেতরের লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে সবার চেয়ে ভালো জানত। সে জানত ফ্র্যাঙ্কের এই অদ্ভুত আইডিয়াগুলো মাঝে মাঝে সত্যি খুব ভয়াবহ আর পাগলাটে রূপ নিতে পারে। যদি তার এই সৃষ্টিগুলো চারদিকে ছড়িয়ে না পড়ত আর সেগুলোতে কিছু জরুরি উপাদানের অভাব থাকত, তাহলে ক্যাটলেয়া বিশ্বাস করত এই পৃথিবীটা অন্যরকম হতো। অবশ্য সেরকম কোনো দিন যদি আসত, তবে সবার আগে ফ্র্যাঙ্ক লিকে মাছের খাবার বানিয়ে সে নিজেই শেষ করে দিত। গডহুড না থাকায় ফ্র্যাঙ্কের অনেক কিছুই একটা সীমার মধ্যে আটকে থাকবে, এমনকি সেগুলো সফল হলেও এটা চারদিকে ছড়িয়ে দিয়ে বড় কোনো বিপর্যয় ডেকে আনা অসম্ভব। শুধু সিকোয়েন্স 5-এ উঠলেই কোনো বড় গুণগত পরিবর্তন আসবে না, আর ফ্র্যাঙ্ক ইদানিং নিজেকে বেশ সামলে রাখছে। সে এখন অন্ধকারের মধ্যে দানবদের লাশের ভেতরের নির্যাস শুষে বেঁচে থাকতে পারে এমন গাছপালা নিয়ে গবেষণা করছে। মাথায় এসব চিন্তা ঘুরপাক খাওয়ার পর ক্যাটলেয়া অবশেষে একটা সিদ্ধান্ত নিল। সে জিজ্ঞেস করল, তুমি এটার জন্য কত টাকা চাও? তার আবছা মনে হল দ্য ওয়ার্ল্ড গেরম্যান স্প্যারোয়ের ইদানিং টাকার খুব দরকার। গেরম্যান স্প্যারোয়ের মাধ্যমে ক্লাইন মোরেত্তি গোপনে একটা স্বস্তির শ্বাস ফেলে উত্তর দিল, ৮,০০০ পাউন্ড। তুমি যদি এটা বড় অঙ্কের গোল্ড কয়েন দিয়ে শোধ করো, তবে কিছু ডিসকাউন্ট পাবে। ফ্র্যাঙ্ক লি এই টাকাটা দিতে পারবে, এবং সে একজন ড্রুইডের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক হাতছাড়া করবে না ভেবে ক্যাটলেয়া 2 সেকেন্ড চিন্তা করল। তারপর বলল, ডিল। টাকাটা জোগাড় করতে আমাকে 1 সপ্তাহ সময় দাও। দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে ক্লাইন তার দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, কোনো সমস্যা নেই। সেই আদিম দ্বীপে যাওয়ার পর চার্চের গভীরে লুকিয়ে থাকা এক সত্তার নজর না পড়লে ক্লাইন নিজেকে পুরো 100-তে 100 নম্বর দিত। আধ রাতেরও কম সময় সে একটা অমূল্য কার্ড অফ ব্লাসফেমি পেয়েছে, সাথে অন্তত 10,000 পাউন্ড দামের একটা অলৌকিক বস্তু, আর সব মিলিয়ে 16,000 পাউন্ডের একটা বড় সুযোগ পেয়েছে। তার ওপর কোনো ট্যাক্সও দিতে হবে না। এটা তো ব্যাংক ডাকাতির চেয়েও সহজ। দুর্ভাগ্যবশত সেই আদিম দ্বীপটা গায়েব হয়ে গেছে, নাহলে যখনই টাকার অভাব হতো সে ওখানে একবার ঘুরে আসতে পারত। ক্লাইন মনে মনে এসব ভাবছিল। তখন সে দেখল মিস জাস্টিস অড্রে হল মিস্টার হ্যাংডম্যানের দিকে তাকিয়ে বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে, আপনার কাছে কি ইলিউজরি চাইম ট্রিয়ের ফল আছে? অড্রে হল আসলে উত্তরের একটা আভাস আগেই পেয়েছিল, কারণ মিস্টার ওয়ার্ল্ড ইদানিং অনেকগুলো সিকোয়েন্স 5 বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক পেয়েছে, আর মিস্টার হ্যাংডম্যান গত সপ্তাহে তার সাথে গোপনে হাত মিলিয়েছিল বলে সন্দেহ হচ্ছিল। সে একদম খালি হাতে ফিরবে, এটা হতেই পারে না। মিস্টার হ্যাংডম্যানের সন্তুষ্ট আর আত্মবিশ্বাসী চেহারা দেখে অড্রে কিছু ক্লু বুঝে নিল। অন্যদের পর্যবেক্ষণ করার ক্ষমতার ওপর তার নিজের আত্মবিশ্বাস দিন দিন বাড়ছিল। আলজার উইলসন হেসে বলল, আমি মাত্রই তোমাকে বলতে যাচ্ছিলাম যে আমি ফলটা পেয়ে গেছি। দারুণ। অড্রে নিজেকে সামলে নিল, মুখে খুব বেশি উত্তেজনা প্রকাশ করল না। এর মানে হিপনোটিস্ট হওয়ার জন্য সব উপাদান সে জোগাড় করে ফেলেছে। এখন শুধু তার সাইকিয়াট্রিস্ট পোর্শনটা পুরোপুরি হজম হওয়ার অপেক্ষা, তারপরই সে পরের ধাপে যাওয়ার চেষ্টা করবে। আর এতে খুব বেশি সময় লাগবে না। ইস্ট চেস্টার কাউন্টি এর অভিজাত মহলে ইতিমধ্যেই একজন দুঃখী খালার মতো সবার মন ভালো করার কাজ করতে করতে অড্রে এটা বেশ নিশ্চিতভাবেই বুঝতে পারছিল। সত্যি বলতে অড্রে যদি নিজে থেকে এই আলোচনার সূত্রপাত না করত, তবে সে কখনো ভাবতেই পারত না যে বাইরে থেকে হাসি খুশি আর ভদ্র দেখানোর এই অভিজাত মানুষগুলো ভেতরে ভেতরে এত মানসিক চাপে ভোগে। তাদের এমন সব কষ্ট আছে যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। সময়ের পরিবর্তন আর সমাজের নতুন হাওয়া তাদের নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত করে তুলেছিল। অবশ্য এরা খুব বেশি ক্ষমতাশালী অভিজাত ছিল না, আর এদের হাতে সম্পদও ছিল সীমিত। এসব ঘটনা অড্রেকে মানুষের আসল মুখোশটা বুঝতে সাহায্য করল। সে বুঝল আলাদা আলাদা মানুষের সামনে সবাই এক একটা মুখোশ পরে থাকে। এই সব পরিস্থিতি বিশ্লেষণ করতে করতে তার সাইকিয়াট্রিস্ট পোর্শন হজম হওয়ার গতি অনেক বেড়ে গেল। হয়তো আর 2 সপ্তাহের মতো লাগবে। সংক্ষেপে ব্যাকলুন্ডে ফেরার আগেই সে একজন হিপনোটিস্ট হয়ে যেতে পারবে। অড্রে উজ্জ্বল চোখে আলজার এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বিনিময়ে আপনি কি চান? কিছুদিন আগেই সিকোয়েন্স 5-এ ওঠা আলজার এখন ডেমিগডদের দরজার চাবি পেয়ে গেছে, আর একটা শক্তিশালী অলৌকিক বস্তুও পেতে যাচ্ছে। তাই এই মুহূর্তে তার টাকারই সবচেয়ে বেশি দরকার। সে কোনো দ্বিধা না করে বলল, 2,000 পাউন্ড। অড্রে খুব সহজেই রাজি হয়ে গেল, ডিল। এই টাকাটার জন্য কারো কাছে হাত পাতার দরকার নেই, সে নিজেই এটা অনায়াসে দিতে পারবে। লেনদেন শেষ করে অড্রে একটা স্বস্তির শ্বাস ফেলল। অবশেষে তার মনে হল সে ট্যারট ক্লাবের সবার চেয়ে পিছিয়ে নেই। এই সময়ের মধ্যে সে দেখেছে ফরস কিভাবে সিকোয়েন্স 7 হয়েছে, মিস্টার হ্যাংডম্যান কিভাবে হাই সিকোয়েন্স বিয়ন্ডারের স্তরের দিকে এগিয়ে যাচ্ছে। সে আরও দেখেছে মিস্টার ওয়ার্ল্ড একের পর এক সিকোয়েন্স বিয়ন্ডারদের খতম করে তাদের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক বের করে আনছে। অথচ সে নিজে একজন সাইকিয়াট্রিস্ট,
অর্থাৎ একটা সিকোয়েন্স 7 বিয়ন্ডার হয়েই আটকে ছিল। তার একটু চাপ লাগছিল, আর সে কিছুটা অস্থির হয়ে পড়েছিল। নিজেকে শান্ত রাখতে আর সুজির কাছ থেকে কাউন্সেলিং নিয়ে সে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখছিল। এখন অবশেষে সে সিকোয়েন্স 6 হওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেল। আনন্দিত অড্রে যখন এই আড্ডাটা ক্রমশ উপভোগ করছিল, তখন সে ম্যাম হারমিট ক্যাটলেয়াকে মিস্টার ওয়ার্ল্ডের উদ্দেশ্যে বলতে শুনল, আমি মিথিক্যাল ক্রিচারের ওই এক ফোঁটা রক্ত নিয়ে একটা উত্তর দিতে পারি। দ্য ফুল ক্লাইন কৌতূহলী হয়ে দ্য ওয়ার্ল্ড গেরম্যান স্প্যারোয়ের মাধ্যমে জিজ্ঞেস করল, তুমি কি গোপনে কথা বলতে চাও? যদি এটা শুধু তথ্যের আদান প্রদান হয়, তবে আমি বিনা পরিশ্রমেই অনেক বড় লাভ করে ফেলব, সে মনে মনে আশা করল। ক্যাটলেয়া চারদিকে তাকাল, তারপর কয়েক সেকেন্ড ভেবে মাথা নেড়ে বলল, তার কোনো দরকার নেই। সে বলল, আমি কেবল দুইভাবে এর মূল্য শোধ করতে পারি। প্রথমত, হুইল অফ ফরচুন কার্ডটা একবার দেখার সুযোগ দিয়ে। আমি বিশ্বাস করি এম্পেরর রোজেরের তৈরি এই কার্ড অফ ব্লাসফেমি এর গুরুত্ব তোমরা জানো। দ্বিতীয়ত, দুর্বল সময়ে নিজের শক্তি কিছুটা ফিরিয়ে পাওয়ার একটা উপায় বাতলে দিয়ে। দয়া করে ওই দেবদূতকে এই বার্তাটা পৌঁছে দাও, আর জিজ্ঞেস করো তিনি এই মূল্যে সন্তুষ্ট কিনা। দুর্বল সময় শক্তি ফিরে পাওয়ার উপায়? কুইন মিস্টিক কি আন্দাজ করতে পেরেছে যে এটা স্নেক অফ ফেট এর সাথে সম্পর্কিত? কিন্তু এটা তো যৌক্তিক শোনায় না। একজন দেবদূতের মধ্যে তো সিকোয়েন্স 2 সুথসেয়ার ও পরে দ্য ফুলের অধীনে কি ফেট পাথওয়ের কোনো দেবদূত থাকতে পারে না? ক্লাইন ভাবল, উইল অসেপ্টিন নিজে ওই পাথওয়ের সিকোয়েন্স 0 হওয়ার আচার অনুষ্ঠান জানে কিনা আমি জানি না। যদি সে না জানে, তবে হুইল অফ ফরচুন কার্ডটা একবার দেখার লোভ সে সামলাতে পারবে না। তবে এটা সম্ভাবনা কম। সে এতদিন ধরে বেঁচে আছে, তার ওপর একজন সিকোয়েন্স এক দেবদূত। সে যে ভগবান হওয়ার আচার এতদিনে জানবে না, এটা হতেই পারে না। হ্যাঁ, কে জানে হুইল অফ ফরচুন কার্ড রোজেলকে দেখতে কেমন লাগছে? এম্পেররের মুখ বসানো একটা সাপ, আর সাথে অন্য কিছু পশুপাখি আছে নাকি? ক্লাইন মনে মনে একটু হেসে চিন্তা করল, এবং নকল মানুষ দ্য ওয়ার্ল্ডকে দিয়ে বলাল, ঠিক আছে, যদি শেষ পর্যন্ত এই লেনদেনটা হয়, তবে তোমাকে অতিরিক্ত কিছু দিতে হবে। ক্যাটলেয়া সতর্ক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি চাও? দ্য ওয়ার্ল্ড গেরম্যান স্প্যারো একটা চাপা খসখসে গলায় হেসে বলল, আমি কুইন মিস্টিকের সাথে দেখা করতে চাই। চিন্তা করো না, বিষয়টা খুব সহজ। শুধু একটা ব্যাপারে তার সাহায্য দরকার। কিছুক্ষণ চুপ থেকে ক্যাটলেয়া বলল, আমি শুধু আমার সাধ্যমতো চেষ্টা করতে পারি, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না। তাদের এই কথাবার্তা শুনে অড্রের হঠাৎ পুরো ব্যাপারটা অবাস্তব মনে হল। ট্যারোট ক্লাব কি ইতিমধ্যেই এতটা পরিণত হয়ে গেছে? মিস্টার ফুল ছাড়াও একসময় যেখানে তারা শুধু প্রাথমিক রহস্যবিদ্যা আর সিকোয়েন্স 9-এর পোষণ ফর্মুলা নিয়ে কথা বলত, সেখান থেকে এখন কার্ড অফ ব্লাসফেমি আর মিথিক্যাল ক্রিচারের রক্ত নিয়ে লেনদেন হচ্ছে। এখনও একটা বছরও পার হয়নি। এটা একটা স্বপ্নের মতো শোনাচ্ছে। আমিও অনেকখানি বদলে গেছি। অড্রে একটা দীর্ঘশ্বাস ফেলল। তখন দ্য হারমিট ক্যাটলেয়া আবারও দ্য ওয়ার্ল্ড গেরম্যান স্প্যারোয়ের দিকে তাকিয়ে বলল, তোমার চেয়ে থাকা মারডার পাথওয়ের অলৌকিক বস্তুটার একটা খবর আছে। কথা বলতে বলতে সে মিস্টার ফুল এর সাহায্য নিয়ে একটা চিমটের মতো বস্তুর অবয়ব তৈরি করল। এই চিমটেটা দেখতে ধূসর সাদা রঙের ছিল, যেন দুটো আঙুলের হাড় দিয়ে তৈরি করা হয়েছে। ওটুকু ছাড়া জিনিসটা দেখতে বেশ সাধারণই ছিল। ক্যাটলেয়া পরিচয় করিয়ে দিয়ে বলল, এটার নাম ব্রোকেন ফিঙ্গার। এটা তোমার কবজি আর আঙুলের শক্তি ও নমনীয়তা বাড়িয়ে দেবে। এর ফলে তুমি কারো পকেট থেকে কোনো জিনিস না জানিয়েই সহজে চুরি করতে পারবে। তবে এর একটা নেতিবাচক দিক আছে, এটা পরে থাকলে চুরি করার একটা অদ্ভুত রোগ দেখা দেয়। এটার দাম 500 পাউন্ড। এটা কি সিকোয়েন্স নয়, মারডারের সাথে সম্পর্কিত? দামটা একটু বেশিই মনে হচ্ছে। ক্লাইন এক মুহূর্ত ভেবে বলল, আচ্ছা, চলো যত তাড়াতাড়ি সম্ভব এই লেনদেনটা শেষ করি। এই উপায়ে সে হ্যাজেলের খুঁড়ে রাখা সুয়ারেজের জায়গাটা তদন্ত করতে পারবে, যাতে কোনো লুকিয়ে থাকা বিপদ আগেই শেষ করে দেওয়া যায়। তাদের দুজনের কথা শেষ হওয়ার পর ফরস নিজের আগ্রহ প্রকাশ করে জিজ্ঞেস করল, যাতে দরকারের সময় সে ওটা ব্যবহার করতে পারে। সে বলল, আমার একটা প্রাচীন প্রেতাত্মার অভিশপ্ত বস্তু আর তার অবশিষ্টাংশ দরকার। দয়া করে একটু নজরে রাখবেন। সদস্যদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে দ্য মুন এমলিন চারদিকে তাকিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। সে দ্য সান ডেরিক বার্গকে জিজ্ঞেস করল, তোমার সিটি অফ সিলভারে কি কৃত্রিম ভ্যাম্পায়ারদের সিকোয়েন্স 5-এর বিয়ন্ডের ক্যারেক্টারিস্টিক আছে? ডেরিকের বর্ণনা করা পুঁজে ভরা সেই বিদঘুটে জীবগুলোকে সে নিজের মুখে স্যাঙ্গুইন বলে ডাকতে চাইছিল না, তাই সে প্রশ্নটা একটু ঘুরিয়ে করল। তার ধারণা অনুযায়ী, যেহেতু সিটি অফ সিলভারের আশেপাশে প্রায়ই এমন রূপান্তরিত ভ্যাম্পায়ার দেখা যায়, তাই একটা বা দুটো সিকোয়েন্স 5 বিয়ন্ডের ক্যারেক্টারিস্টিক পাওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয়। তার ওপর তাদের কাছে এই পাথওয়ের পোষণ ফর্মুলা বা কোনো কারিগর নেই।
এই বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকগুলো টিকিয়ে রাখা কেবল ভাগ্যের ব্যাপার। সময় গেলেই বোঝা যাবে সেগুলো আশেপাশের জিনিস নষ্ট করে সিল্ড আর্টিফ্যাক্টে পরিণত হচ্ছে কিনা। এমলিন নিজেকে বোঝাল যে সে ডেরিকের সাহায্য চাচ্ছে না, বরং সে নিজেই সিটি অফ সিলভারকে সাহায্য করছে। ডেরিক কিছুটা থতমত খেয়ে একদম সততার সাথে উত্তর দিল, হ্যাঁ, আছে। কিন্তু মিস্টার মুন, আপনি কি পুঁজ দিয়ে ঢেকে যেতে চান? এমলিনের মুখটা জমে গেল। সে এক মুহূর্তের জন্য বুঝতে পারল না ডেরিক তাকে নিয়ে মজা করছে নাকি কোনো সতর্কবার্তা দিচ্ছে। তা দেখে ডেরিক তাড়াহুড়ো করে যোগ করল, তাদের অনেকের মধ্যেই মারাত্মক রকমের মানসিক বিকৃতি থাকে। আর পোষণ ফর্মুলা ছাড়া আমাদের সিটি অফ সিলভার এই সমস্যাগুলো দূর করার পেছনে খামোখা খাটতে যাবে না। তাই নাকি? এটা তো বেশ ঝামেলার ব্যাপার। এমলিন একটু মাথা নেড়ে বলল, বুঝতে পেরেছি। সে সম্ভাব্য লেনদেনের মধ্যে আর জড়াল না। এই বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকের মানসিক বিকৃতির ব্যাপারে সে স্যাঙ্গুইনের উচ্চপদস্থদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য মনে মনে প্রস্তুতি নিল। লেনদেনের পর্ব শেষ হওয়ার সাথে সাথে ট্যারট ক্লাবের সদস্যরা মুক্ত আলোচনায় মেতে উঠল। অড্রে সরাসরি গেরম্যান স্প্যারোয়ের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধা নিয়ে বলল। সে জিজ্ঞেস করল, আমি জানতে চাই ম্যান্টর অফ ডিসঅর্ডার ক্যারেক্টারিস্টিকটা আসলে কোথা থেকে এসেছে? যদি এর পেছনে কোনো বড় গোপন রহস্য থাকে তবে আপনি উত্তর নাও দিতে পারেন। সে তার বাবা আর্ল হলকে রাজি করানোর প্রস্তুতি নিচ্ছিল। এটা কোনো অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানোর জন্য দরকার ছিল। সর্বোপরি ব্ল্যাক এম্পারর পাথওয়ে এর বিয়ন্ডারদের সাথে মিলিটারি আর রাজপরিবারের একটা যোগাযোগ থাকতে পারে। ক্লাইন মনে মনে হেসে দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে উত্তর দিল, এটা একটা কোঁকড়াচুলের বাবুনের কাছ থেকে এসেছে।